হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল থেকে অনেকগুলো কাজই কিন্তু সেরে ফেলেছি ইতিমধ্যে, আর এখন তো সোজা চলে এসেছি রান্নাঘরে চাটা খেয়ে তোজোর টিফিনটা বানিয়ে দিতে। আজকে ওকে টিফিনে না একটু ব্রেড সেঁকে নিয়েছি, আর সেই ব্রেডটাকে একটু পিনাট বাটার লাগিয়ে দিয়েছি কিছুটা ব্রেডে, আর কিছুটাতে একটু জ্যাম লাগিয়ে দেবো। দু রকম করে আজকে ব্রেড টোস্টটা ওকে দিলাম। আর ও জানো তো এরকম জ্যাম ব্রেড খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য প্রতিদিন আর ঘুরিয়ে ফিরিয়ে কি টিফিন দেবো এটা চিন্তা করতে করতেই কালকে হাজব্যান্ডকে বলেছিলাম একটু জ্যাম এনে রেখো ওকে, তাহলে জ্যাম ব্রেড বা পিনাট বাটার দিয়ে ব্রেড বা কখনো বাটার দিয়ে ব্রেড টোস্ট মতন এগুলো করে দিলে খেতে পারবে। তো যার জন্যই আজকে কিন্তু এরকম টিফিন ওকে দিয়ে দিচ্ছি। আর পিনাট বাটারটা কি বলতো, একদম লো সুগার, মানে মিষ্টি নেই বললেই চলে, তার জন্য ওপর থেকে একটু চিনি দিয়ে নিলাম। জানি আনহেলদি, কিন্তু কি করব, বাচ্চাদের মানে মুখে যদি না লাগে তাহলে কি ওরা খেতে পছন্দ করবে বলো তো? তাই জন্য একটু করে আমি চিনি দিয়ে দিলাম, আর এক্ষেত্রে কিন্তু খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো ওইদিকে আমি ওর টিফিনটা গুছিয়ে নিয়েছি, আর এখন টিফিনটা প্যাক করেও দেবো। আমার আগের দিনের বাপের বাড়ির ব্লগে তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তার মধ্যে একজন দিদি আমাকে কমেন্ট করেছিলে, তোমার নামটা আমি ঠিক তোমার চ্যানেল থেকে বুঝতে পারছি না, যদি তোমার কমেন্টটা পড়ে তুমি বুঝতে পারো যে এটা তুমিই করেছিলে তাহলে অবশ্যই আজকে কিন্তু নামটা লিখো। তুমি লিখেছিলে সেম অবস্থা আমার বাপের বাড়িতেও, আমার বাবা মা পরপর 23 আর 24 সালে মারা গেছেন। এখন দাদা একাই থাকে, রান্না বান্না ও কিন্তু একদমই করতে পারে না, তবুও হোটেলে খেয়ে নেয়। অসুবিধে ভীষণ হয়। আমি আর আমার বোন যখন যাই এরকমভাবেই সমস্ত কাজবাজ করে দিয়ে আসি। সত্যি গো, এরকম পরিস্থিতি হলে সবার কিন্তু খুব খারাপ লাগে। আর আমরা মেয়েরা এগুলো সহ্য করতেও পারি না, আর না সহ্য করে আমাদের কোনো জায়গাও থাকে না। যার জন্য আমারও কিন্তু খুব খারাপ লাগে, যখন যাই যতটা পারি একেবারে গুছিয়ে গেছি দিয়ে আসি। কিন্তু সেই গোছানোটা আর কতদিনের জন্য থাকে বলো তো? যতটা মানে যতদিন থাকে ততটাই করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি এদিকে কিন্তু জামা কাপড়গুলো যেগুলো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম তোজো বেরিয়ে যাওয়ার পরেই মেলে দিচ্ছি। সকাল থেকে একটা তাড়াহুড়ো থাকে তোজো বেরোনো পর্যন্ত, ও বেরিয়ে গেলে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যায়। আর তুমি লিখেছিলে তোমার বাপের বাড়ি সোদপুর আর তোমার বিয়ে হয়েছে বাগুইআটিতে। আমি কিন্তু ওই সোদপুরে বিয়ে হয়েছে, তো আমি কিন্তু সোদপুরেরই মেয়ে। এখন না অনেকেই শোনা যায় যে অনেকেই তোমরা সোদপুরে থাকো, তো জানো তো ভীষণ ভালো লাগা থাকে, যদি সবার সাথে একদিন দেখা হতো খুব ভালো লাগতো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে এখন তো সোজা চলে এসেছি। কালকেও না সারাটা দিন এরকম বৃষ্টি করেই কেটে গেছিলো, তাই জন্য জামা কাপড়গুলো কিন্তু ঘরেই মেলে দিয়েছিলাম। তবে সব জামা কাপড় না শোকায়নি, কারণ এই ঘরে তো ফ্যানটা চলে না, এই ঘরে ওই ঘরের যেই তাপটা থাকে তাতে করে যতটা টানে টানে ওই নাইটি ফাইটিগুলো কিচ্ছু শোকায়নি, যেগুলোকে আবারও আমি কিন্তু রোদ্রে দিয়ে এলাম। আর ছোটোখাটো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে শুকিয়ে গেছে। যে কটা জামা কাপড় শুকিয়েছে সেগুলোকেই এখন ভাঁজ করে নিচ্ছি। আজকে ইচ্ছা আছে ঘরে যে সমস্ত ফার্নিচারগুলো রয়েছে সেগুলোকে একটু ডাস্টিং করে নেব। তোমরা তো জানোই প্রতি সপ্তাহে এই কাজটা কিন্তু আমি করে থাকি। তবে আগের সপ্তাহে আমার একটু ওই কাজটা করতে স্কিপ হয়ে গেছে, কারণ একেই তো আমি ছিলাম না শুক্রবার থেকে, আর তারপরেও আগের যে কয়েকটা দিন পেয়েছিলাম সেই দিনও আমি ওই কাজগুলো করিনি। তাই ধুলোবালি অনেকটাই জমেছে, তাই আজকে পরিষ্কার করে নেব। কিন্তু কি বলতো, তার আগে তো তোমাদের বলি আমি যেই এক্সট্রা কাজগুলো করি না কেন তার আগে চেষ্টা করি রান্নাবান্নার কাজগুলো করে নেওয়ার। আর সংসারে যে বেসিক কাজগুলো থাকে, যেরকম বাসি বিছানা তোলা, এই ঘরটা পরিষ্কার করা, জামা কাপড় গোছানো, এই কাজগুলো করে নিতে পারলেই কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায়। আর তারপরে রান্নাবান্না সেরে বাকি এক্সট্রা কাজগুলো করে নিলেই হয়ে যায়। আসলে সংসারের কাজগুলোকে আমরা যদি আমাদের সুবিধে মতন একটু গুছিয়ে নিয়ে করতে পারি, সেক্ষেত্রে কাজগুলো যেরকম হবে আর কাজগুলো কিন্তু টাইমের মধ্যেও হবে। তাই জন্য আমি চেষ্টা করি সংসারে যে কাজই করি না কেন একটু প্ল্যানিং করে করে রাখতে, সেক্ষেত্রে আমার খুব সুবিধে হয়। এই তো এদিকে দেখো চলে এসেছি ঘরটা গুছিয়ে নিতে। ভেবেছিলাম যখন ডাস্টিং করব তখন এই বিছানার চাদরটা চেঞ্জ করব, তারপরে ভাবলাম না, এখন বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়ে যাই, এই বিছানা তো আর এখন ব্যবহার হবেই না সেই দুপুরের আগে, তাই জন্য যেরকম চাদর পেতে দিব সেরকমই থেকে যাবে। আর আমি রান্নাবান্না সেরে এসে যে ডাস্টিংয়ের কাজগুলো থাকবে সেগুলো করে নেব। তোমাদের বললাম ঠিকই অনেক নোংরা হয়েছে, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে সেরকম কিন্তু নোংরা হয়নি, কারণ আমি তো এই কাজটা প্রায় মধ্যেই করে থাকি, এক আধ দিন স্কিপ হলেও কিন্তু আমার কোনো অসুবিধে হয় না।
আমাকে আগের দিনের ভিডিওতে সামিমা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ভিডিওটা ভালো লাগলো, সাথে তোমাদের ছাদ বাগানটাও। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ওইটা আমার দাদার পুরো পরিচর্যায় তৈরি হয়েছে। আর এখন না গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, আগে অনেক ছোট ছোট ছিল। আর ওখানে জানো তো প্রচুর পরিমাণে জবা ফুল গাছ রয়েছে। জবা ফুলের ভ্যারিয়েশন তো রয়েছে, সাথে সিজনাল ফুড মানে ফ্লাওয়ার যেগুলো থাকে সেগুলোও রয়েছে। তো দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। চাদরটা অনেক দিনই হয়ে গেছে আর তুলবো তুলবো করে তোলা হয়নি। আমি তো কালকে ফিরেছি, আর কালকে এসে এই কাজটা করিনি, কারণ আমি ভেবেছিলাম যেদিন সমস্ত ডাস্টিংয়ের কাজটা করব সেদিনই বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আগে জানো তো আমাকে সপ্তাহে 2 থেকে 3 দিন বিছানার চাদর চেঞ্জ করতে হতো, তবে এখন আর এই একটা চাদরে আমার একটা সপ্তাহ চলে যায়। কারণ ঘরে তো সেরকম একটা মানুষজন থাকে না, যেটুখানি সময় থাকে সেটুখানিতে একটা চাদর মানে 1 সপ্তাহ চলে যায়। যেমনটা ধরো সকালবেলা তোজো বেরিয়ে যায়, ও তো ফেরে সেই মানে 3টের সময়, এসে ধরো একটু খেয়ে দিয়ে মানে একটু শুলো, তারপরে আবার খেলাধুলো করলো, তারপরে আবার পড়তে চলে যায়, আবার আসে সেই 9টা সাড়ে 9টার সময়, এসে রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়ে। আর হাজবেন্ডও যথারীতি বাইরে এই কাজে বেরোয়। থাকার মধ্যে আমি একা থাকি, আর দুষ্টুও তো স্কুল পড়া এই সমস্ত নিয়েই থাকে, তাই খুব একটা চাদর এখন আর নোংরা হয় না। তোজো যখন ছোট ছিল তখন কিন্তু ভীষণ চাদর নোংরা হতো, আর আমাকে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন চাদর চেঞ্জ করতেই হতো। তো ওদিকে ঘরদোর গুছিয়ে সোজা চলে এসেছি, হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিলাম। আজকে হাজব্যান্ডকেও কিন্তু টিফিনে ওরকম বাটার টোস্ট সাথে একটা দিয়ে জ্যাম টোস্ট করে দিয়েছিলাম, আর একটা কিন্তু পিনাট বাটার দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একটা কলা দিয়েছিলাম। ও ওদিকে খাচ্ছে আর আমি এদিকে বাজারহাট যেহেতু চলে এসেছে সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেকগুলোই বাজার এসেছে, যেগুলো হাজব্যান্ড আবার ইতিমধ্যে কাটাকুটি করে দিয়ে গেছে। যখন আমি ঘরদোর গুছাচ্ছিলাম তখন সে কাটাকুটি করে দিয়েছে। আজকে বাজার থেকে এনেছিল পুঁই শাক, যেটা এরকম মাছের ডিম দিয়ে রান্না করব, আর তার সাথে কিন্তু এই মাছটা এনেছিল। এই মাছটা যে কী নাম বলেছিল আমার একদম খেয়াল নেই, তবে মাছটা খেতে কিন্তু ভালোই ছিল। এখানে এসে জানো তো অনেক মাছের ভেরিয়েশন খেতে পারি, তবে বিয়ের আগে না এত ধরনের মাছ কখনোই খাইনি। আমার বাবা মাছের মধ্যে শুধু কাতলা মাছ, আর মাছ, রুই মাছ, আর কখনো চিংড়ি মাছ বা ইলিশ মাছ এরকম ধরনের মাছ আনতো। তবে এখানে এসে এরকম অনেক ছোট ছোট ভ্যারিয়েশনের মাছ খাই, কারণ আমার হাজব্যান্ড মাছ খেতে ভীষণ পছন্দ করে, আর ও এরকম খুব মানে নতুনত্বের মাছ নিয়ে আসে, যেটা মানে মাঝে মধ্যে ট্রাই করলে ভালোও লাগে। আমাকে আগের দিনের ভিডিওতে হীরা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে বাবার বাড়ি সুন্দর করে পরিষ্কার করে নিলে, সেই সাথে রান্না সব কিছু গুছিয়ে খুব ভালো রান্না করলে। খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। ওই যে এই কাজগুলো তো আর করতে হতো না মা যদি বেঁচে থাকতো। মায়ের অবর্তমানে যতটা পারি গিয়ে করে দিতে হয়। মা থাকলে তো আর এই কাজগুলো আমাকে কখনোই করতে দিত না, তবুও আমি চেষ্টা করতাম যখন বাপের বাড়ি যেতাম মা থাকতো, মায়ের হাতে হাতে যতটা করে দেওয়া, তাতে মারও একটু হেল্প হতো। কিন্তু এখন তো সম্পূর্ণটাই আমাকে করতে হয়। সত্যি কথা বলতে জানো তো এই 2 বছরে ভীষণভাবে রিয়েলাইজ করি, যার জীবনে মা নেই মানে সে যে কতটা শূন্য হয়ে যায় আমি কিন্তু এখন প্রতি মুহূর্তে ফিল করতে পারি। বিশেষ করে ওই খামতিটা যখন বাপের বাড়ি যাই ভীষণভাবে আমার মনে আসে, কারণ গিয়ে তো ওই মানুষটাকে দেখতেও পারি না, আর কেউ বলেও না যে আমাকে ওই বাড়িতে সবাই বুড়ি বলে ডাকে, যে কেউ আর মুখের সামনে এনে খাবার দিয়ে বলে না বুড়ি এটা খেয়ে নে। এখন নিজে গিয়ে নিজেকে গুছিয়ে সমস্তটা করতে হয়। শ্বশুর বাড়িতে তো এগুলো নিজেকে করতে হবে, এটা একটা কমন ব্যাপার, কিন্তু মা বাবা যতদিন বাপের বাড়িতে থাকে যেই সুখটা পাওয়া যায় মেয়েদের, মা না থাকলে সেই সুখটা হয়তো কোনোভাবেই পাওয়া যায় না। আর বাবার ক্ষেত্রে কিন্তু একটা মায়ের সাথে যে বন্ডিং থাকে, বাবার ক্ষেত্রে কিন্তু সেই বন্ডিংটা থাকে না কখনোই। মা যতটা তোমাকে প্যাম্পার করবে বাবার সাথে কিন্তু অতটা প্যাম্পারিংয়ের চিন্তা ভাবনাই আসে না। বাবা হয়তো এনে দেবে, কিন্তু কখনো মুখের সামনে এসে বলে দেবে না যে এটা খা। মা থাকলে এটা করে দেয়। তো যাই হোক, এইসব কথা আর তুলবো না, কাজগুলো করে নিই চলো। ওইদিকে কিন্তু পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, সাথে করে আমার খাবারটাও তৈরি করে নিচ্ছি। আজকের খাবারে কিন্তু আমি রেখেছি ওটসের স্মুদি। এখানে না স্মুদির মধ্যে আমি শুধু ওটসটাকে ড্রাই রোস্ট করেছি, আর তার মধ্যে 2টো পনির দিয়েছিলাম। আর আজকে একদমই টক দই দিয়ে খাচ্ছি, কোনো রকম কিন্তু দুধ অ্যাড করিনি। যেহেতু টক দই দিয়েছিলাম সেক্ষেত্রে জলটাও খুব একটা দিইনি, সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে খেয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এরকম যদি স্মুদি খাওয়া যায় না সকালবেলা, অনেকটা সময় পেট ভরা থাকে। আজকে তো দুপুরে আমার কিছু খেতেই ইচ্ছে করছিল না, এতটাই পেট ভরা ছিল। যদিও বা আমরা দুপুরে কিন্তু ওই 2টো নাগাদ খাই, তবুও আমার পেট খালি হয়নি। আসলে ওটসে না অনেকটাই পেট ভার করে, আর ওটসে যেহেতু ফাইবার রয়েছে তাই ওয়েট লসটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো যাই হোক, ওইদিকে কড়াই বসিয়ে আমি কিন্তু
এইদিকে কড়াইতে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি, ওইদিকে পুঁই শাকটা আস্তে আস্তে হোক। আর পুঁই শাকে তো আমি একদমই জল দিই না, সবজি থেকে বা শাক থেকে যেই জলটা বেরোয় সেটাতেই রান্না করে নিই। আর জানো তো, এরকমভাবে মাছের ডিম দিয়ে পুঁই শাক করেছিলাম একদিন, তোমাদেরও অনেকের পছন্দ হয়েছে, সাথে করে আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করেছে। তাই এখন পুঁই শাক আনলে না মাছের মাথা বা চিংড়ি মাছ কোনোটাই আনে না, এরকম মাছের ডিম নিয়ে চলে আসে। আর এই মাছের ডিম দিয়ে না পুঁই শাক করতে যতটা ভালো লাগে, খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো লাগে। একদিন তোমরা এরকমভাবে ট্রাই করো, খুব সুন্দর হয়। আর এদিকের এই যে মাছটা রয়েছে, এই মাছটা কিন্তু প্লেন আমি বেগুন আলু দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করে নিয়েছি। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পুঁই শাকটা একদম রেডি হয়ে গেছে, এখন পুঁই শাকটাকে নামিয়েও নিচ্ছি। আমাকে আগের দিনের ভিডিওতে আলপনাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ভীষণ ভালো লাগলো ভিডিওটা। আর ঝুমাদি কমেন্ট করে লিখেছিলে খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমরা এইভাবে আমার পাশে সব সময় থেকো। আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর এই তো দেখো, রান্নাঘরে রান্নাবান্নার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, সাথে করে রান্নাঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। আসলে যখন আমি ছিলাম না, ওই 2 দিনের জন্য হাজব্যান্ডকে প্রতিনিয়ত ফোন করে বলেছি আমার ঘর বাড়ি আর রান্নাঘর যেন একদম ঠিকঠাক থাকে, তুমি যেন কোনোভাবে এটাকে নোংরা করে অগোছালো করে রেখো না। তো দেখলাম সবই ঠিকঠাক রয়েছে, কোনো খারাপভাবেই নেই যে অগোছালো করে রাখবে সেই সব না। আসলে জানেই তো, যদি আমি অগোছালো করি তাহলে এসে অন্তত আমি একবার হলেও কিছু বলবো। তাই দেখলাম সবই গোছগাছ রয়েছে, আর কোনো অসুবিধে হয়নি যে এসে দেখবো রান্নাঘর নোংরা হয়ে গেছে, ডিপ ক্লিনিং করতে হবে, সেই সব কোনো ব্যাপার আসেইনি। কারণ আমি তো যাওয়ার আগেই একবার ডিপ ক্লিনিং করে রেখে গেছি। আর তারপরে কি বলতো, প্রতিদিনের কাজের মধ্যে আমি যেহেতু রান্নাঘর বা ঘর দোরগুলো একেবারে পরিষ্কার করিনি, সেক্ষেত্রে কিন্তু মাসে যে ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে সেটা না করলেও কোনো কোনো মাসে অসুবিধা হয় না। ওই যে বললাম, আমার কিন্তু আগের সপ্তাহে ডাস্টিংটা হয়নি ঘরে, সেক্ষেত্রে ঘর বাড়ি যে নোংরা হয়েছে সেটা কিন্তু একদমই নয়। আসলে হাতের কাজ যদি আমরা হাতেই করে রাখতে পারি না, সেজন্য কিন্তু আমাদের ঘর দোর একদম সুন্দর থাকে। যেমনটা এদিক ওদিক জিনিস অনেক সময় অগোছালো হয়ে থাকে, কারণ সবাই তো আমরা মানুষ, এদিকের জিনিস ওদিকে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেই জিনিসগুলোকে সময় মতন কিন্তু একটু গুছিয়ে রাখলে সেই জায়গাটা আর নোংরা দেখায় না। যদি ওই জিনিসটা ওখানেই পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু জায়গাটা দিনের পর দিন খারাপই লাগে। তো এই রকম ব্যাপারগুলো যেহেতু আমার মধ্যে রয়েছে বা আমার সাথে সাথে এখন বাড়ির সবার মধ্যেই হয়ে গেছে, তাই জন্য ঘরদোর কিন্তু একদম নোংরা হয় না। আমাকে আগের দিনের ভিডিওতে রিয়া বান্ধবী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ইচ্ছে ছিল তোমার ওই বাড়ির ভিডিও দেখার, খুব ভালো করেছো, সব পরিষ্কার করে গুছিয়ে দিয়ে এসেছো, তুমি ছাড়া তো ওদের আর কেউ নেই, সত্যি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সত্যি গো, আমি ছাড়া আর ওই বাড়িতে মানে সেরকমভাবে গুছিয়ে গাছিয়ে করার মতন কেউ নেই। হ্যাঁ, দুষ্টু এখন রয়েছে, বাবাকে টেক কেয়ার করছে, একটা বাচ্চা মেয়ের পক্ষে যতটা সম্ভব ও তার থেকে অনেক বেশি করছে। কিন্তু কি বলতো, আমাদের মতন সাংসারিক মেয়েদের যেই সাংসারিক বুদ্ধিগুলো আছে, একটা বাচ্চা মেয়ের কিন্তু সেটা থাকে না, বা সেটা কখনো আসার কথাও না। তাই ওই কাজগুলো আমি গিয়ে করে আসার চেষ্টা করেছি। তবুও দুষ্টি যে এতগুলো কাজ করছে, তার জন্য আমরা সব সময় ওকে নিয়ে আলোচনা করি। এই বয়সে দাঁড়িয়েও যে একটা সংসারকে দায়িত্ব নিয়ে চালাচ্ছে, এটাই অনেক না এইটুখানি মেয়ের পক্ষে। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নার কাজ তো সমস্তটা কমপ্লিট করে চলে এসেছি। আর এখন ঘরে এসেই দেখো সমস্ত ডাস্টিংয়ের কাজটা করে নিয়েছি। প্রথমেই টিভিটাকে মুছে নিয়েছি, সাথে ওয়ার্ড্রপটাকেও এখন ভালো করে মুছে নিচ্ছি। সাথে ওয়ার্ড্রপের ওপরে যেই সমস্ত জিনিসগুলো রয়েছে ওইগুলোকেও একেবারে মুছে নিচ্ছি। আমাকে আগের দিনের ভিডিওতে সুলতা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদিভাই খুব সুন্দর হয়েছে তোমার বাপের বাড়ির ভিডিওটা। আর সত্যি গো, আমিও আমার বাপের বাড়িতে গেলে অনেকগুলোই কাজ করে দিয়ে আসি, খুব ভালো লাগে। আর তুমি লিখেছো আমি কি তোমার ওপর কোনোভাবে রাগ করেছি যে তোমার কমেন্ট পড়ছি না? আমি কিন্তু প্রতিদিন সবার কমেন্ট পড়ি, তোমার কেমন কমেন্ট পড়বো না বলো? তুমি কিছুদিন আগে মনে কমেন্ট করেছিলে যে তুমি লিখেছিলে তুমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, তো সেক্ষেত্রেও আমি কিন্তু চ্যানেলটার নাম জিজ্ঞেস করেছিলাম। আর আমি সবার কমেন্ট পড়ি, কারোর কমেন্ট আমি স্কিপ করি না। হ্যাঁ, কোনো দিন যদি স্কিপ হয়ে যায় আমি কিন্তু সেটাও বলে দিই। আর কেন রাগ করবো বলো তোমাদের ওপর? তোমাদের থেকে এত এত ভালোবাসা পাই নিঃস্বার্থভাবে, রাগ করার কোনো জায়গাই আসে না। যদি কোনো কারোর কথায় আমি হার্ট হই, আমি কিন্তু তাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিই, কারণ আমি কখনোই রাগ চেপে রেখে চলতে পারি না। তাই তোমার ওপরে তো রাগ করার কোনো প্রশ্নই আসেনি। এই তো আজকে তোমার কমেন্টটা পড়লাম, যদি আজকের ভিডিওটা দেখতে পাও জানিও কেমন লাগলো।
আর এই যে ওয়ার্ড্রপের মাথাটাকে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি, সমস্ত জিনিস সরিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর উপরের দিকটাতেই একটু নোংরাটা বেশি পড়ে, তবে এই সাইডগুলোতে কিন্তু সেরকম একটা নোংরা পড়ে না, যদিও বা আমি একেবারে যখন ডাস্টিং করি সমস্ত কিছুই মোছামুছি করে নিই, তাই এখন এই দিকটাও মুছে নিচ্ছি। আমাকে টুম্পা কমেন্ট করেছিলে আগের দিনের ভিডিওতে, তুমি লিখেছিলে সত্যি দিদি ভাই, মা না থাকলে বাপের বাড়িটা কেমন ছন্নছাড়া লাগে। আমিও মা হারিয়েছি, আর মা না থাকলে যে কি কষ্ট হয় আমাদের মতন মেয়েদের, আমরা খুব ভালোভাবে ফিল করতে পারি। একদমই সত্যি কথা গো, মা না থাকলে যে কতটা কষ্ট হয়, সত্যি কথা বলতে ভীষণ, মানে আমি তো প্রতি মুহূর্তে ফিল করি। এখনও মাকে আমি যেন প্রতি মুহূর্তে বলি যে তুমি কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে, তোমার তো এত তাড়াতাড়ি যাবার কোনো দরকারই ছিল না। আমি এখনও মাকে যেন এই কথাটাই বলে যাই। আর মা না থাকলে জানো তো একটা মেয়ের জীবন সত্যিই ভীষণভাবে অসহায় হয়ে যায়। যদিও বা তার বিয়ের পরে একটা নতুন সংসার হয়, সংসারের প্রতিটা মানুষকে আপন করে নিতে হয়, তবুও দিনের শেষে না ওই মানুষটার সাথে কথা না বললে মনে হয় কি সারাটা দিনই ব্যর্থ। আগে প্রতিদিন দুপুরবেলা করে মাকে কাজবাজ সেরে উঠে ফোন করতাম, আর মা মারা যাওয়ার পরে ওই সময়টা আমার যে এত কষ্ট হতো তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। যে ওপার থেকে একটা ফোন এসে আমাকে বলবে যে বুড়ি কী করছিস, কাজবাজ হলো, ওই মানে ওই জিনিসটা আমি 2 বছর হয়ে গেল মা মারা গেছে, এখনও যেন সেটাকে মিস করি। তো এই হয়েছে ব্যাপার, মা না থাকলে সত্যি আমাদের মতন মেয়েদেরকে না মানে ভীষণ অসহায় মনে হয়। যদিও বা আমার শ্বশুরবাড়ির সবাই ভীষণ ভালো, সাথে আমার হাজব্যান্ড তো তার তুলনা কখনোই আমি কারোর সাথে করতে পারবো না। তবুও দেখবে এই মানে সব কিছু একদিকে, মা বাবা হয় আর একদিকে, কেউ কারোর জায়গা কখনোই পূরণ করতে পারে না। আমার মায়ের জায়গা আমার হাজব্যান্ড কখনো পূরণ করতে পারবে না, বা আমার হাজব্যান্ডের জায়গা আমার মা বাবা এসে কখনো পূরণ করতে পারবে না। প্রতিটা মানুষের মানে জায়গা কিন্তু আমাদের জীবনে আলাদা আলাদা হয়ে থাকে, তাদের জায়গা কেউ কখনো এসে পূরণ করতে পারে না। তো যাই হোক, কালকের ভিডিওতে মা রিলেটেড অনেকেই অনেক কমেন্ট করেছো, তো তাদের উত্তর দিতে দিতে আজকের দিনটাও সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল, আর মাঝে মাঝেই মনটা একদম ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। চেষ্টা করি নিজের সংসারের মধ্যে থেকে সন্তানকে ভালো রেখে এগুলোকে ভুলে থাকার, কিন্তু ভোলা কি সব কিছু সম্ভব? জীবনে সব কিছু ভোলা যায় না। তো কথা বলতে বলতে দেখো এদিকে যেই সমস্ত ফার্নিচারগুলো ছিল ওগুলোকে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর এই তো দেখো এখন ড্রেসিং টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ড্রেসিং টেবিলটা আমি প্রতিনিয়ত পরিষ্কার করি, কারণ ড্রেসিং টেবিলের কাজ অপরিষ্কার একদমই বাড়িতে রাখতে নেই, তাহলে কিন্তু ঘরেতে নেগেটিভিটি আসে। তো যার জন্য আমি কিন্তু কিছু পরিষ্কার না করি, আর যাই করি না কেন আমি কিন্তু ড্রেসিং টেবিলের কাজটা প্রতিনিয়ত পরিষ্কার করি। আর সত্যি কথা বলতে আমার ড্রেসিং টেবিলের কাজ খুব একটা নোংরা হয়ও না। আর অপর্ণাদি আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে একদমই ঠিক বলেছো দিদিভাই, মেয়েদের বিয়ে হয়ে গেলে হাজারো বাবার বাড়িতে কষ্ট হলেও কিন্তু কিছু করার থাকে না, নিজের সংসার থাকে তো। একদমই ঠিক কথা। তবুও কি বলো তো, আমার হাজব্যান্ড না এত সাপোর্টিভ যে কি আর বলবো। তবুও আমি যতটা নিজের সাধ্য মতন পারি আমি ওদের সাপোর্ট করার চেষ্টা করি। আমার পক্ষে তো একদমই সম্ভব না যে ওখানে গিয়ে আমি থেকে যাব, কারণ তোজোর পড়াশুনো রয়েছে, আমার একটা সংসার রয়েছে। তো এই বিষয়গুলো আমাদের প্রতিটা মেয়েদেরই কিন্তু থেকে যায়, যে একটা সংসার সাথে বাচ্চার দায়িত্ব, সেইগুলো উপেক্ষা করে কখনোই আমরা বাপের বাড়ির কষ্টতে গিয়ে সারা জীবন পড়ে থাকতে পারি না। তো কথা বলতে বলতে ঘর দোর পরিষ্কার হয়ে গেছে, সাথে করে এখন ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝুমাদি, তুমি জানতে চেয়েছিলে আমার ভাই বোন নেই। হ্যাঁ, আমার দাদা তো রয়েছে, যার মেয়ে আমার কাছে থাকে। আমি তো এটা সবসময় বলে থাকি, কারণ ওর মা নেই, তাই জন্যই কিন্তু এতদিন আমার মা ওকে দেখাশুনো করতো বলে এতদিন ওকে এখানে আনার প্রয়োজন পড়েনি। এখন ওকে কে দেখাশুনো করবে? আর আজকালকার দিনে একটা স্বাভাবিক মেয়েকে এরকম একা বাড়িতে ফেলে রাখা তো সম্ভব নয়। তাই জন্য আমি ওকে এখানে নিয়ে চলে এসেছি, আমার কাছেই ও থাকে, এখানেই পড়াশুনো করে, সমস্তটাই ওর কিন্তু এখন এখানে। আসলে এই জায়গাটায় আমি কখনোই আসতে পারতাম না, দুষ্টুকে কি আমি কখনো আমার একার দায়িত্বে আনতে পারতাম যদি আমার হাজব্যান্ড এতটা সাপোর্ট না করতো। ভগবানের কাছে আমি ভীষণ থ্যাঙ্কফুল, ভগবান আমাকে যা দিয়েছে সেটা নিয়ে আমি ভীষণ খুশি রয়েছি। আর এত ভালো একটা আমার হাজব্যান্ড দিয়েছে যে এতটা সাপোর্ট করে সব কিছুতে আমার। আর জানো তো, আমার বাবাও ভীষণভাবে আমার হাজব্যান্ডকে ডিপেন্ড করে থাকে, সেটা চোখ অপারেশনই হোক বা অন্যান্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আমার বাবা ভীষণভাবে ডিসকাস করে। তো এই দেখো কথা বলতে বলতে ঘর তো সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আজ তাহলে চলি, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।